মাসে হলো আপনার এই লোনে আছে, এগুলো এই হিসাব মনে করা যায়। ভাড়াটিয়া যারা থাকতো তাদের আসতো 400, কারো 300, এখন তাদের তার ডবলের চেয়েও বেশি আসে। প্রিপেড মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে 1,500 টাকা লাগে, জাস্ট একটা ফ্যান 2টা লাইট। অনেক সময় মিটারটা লক হয়ে যায়, ওদেরকে ফোন করলে ওরা আসে না। মোবাইল অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনার প্রতি মাসের ব্যাপার আপনি দেখতে পারবেন। 4 কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মানে এটাকে তো বড় করে দেখা যায়। এই কমপ্লেইনগুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে, অনেকে স্টাফে বদলি করছে। বিদ্যুতের প্রিপেইড মিটারের বিল ডিমান্ড চার্জ নিয়ে অভিযোগ অনেক গ্রাহকের, আর স্বল্প ডিজিটাল জ্ঞান সম্পন্ন লোকের ভোগান্তি যেন আরও বেশি। এখন সকালে নিয়ে থাকছে বিস্তারিত, পুরো আয়োজনের সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। শিক্ষক স্বল্পতার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে। আমরা অলরেডি শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে একজন বা এরকম আমাদেরকে যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। লক্ষ্যমাত্রার 6 বছর আগে এসডিজি অনুযায়ী প্রাথমিকে শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত অর্জন করেছে সরকার। যদিও গড় হিসেবের বাইরে বাস্তবতা কিছুটা ভিন্ন। শিক্ষকের সংখ্যা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তি প্রসঙ্গ। প্রিপেইড মিটার বসানোর পর থেকেই অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও। সম্প্রতি দেশ জুড়ে আলোচনায় রাঙামাটিতে দিনমজুরের স্ত্রী শাবানা বেগমের 1100 টাকার বিল বেড়ে হঠাৎ 64,000 টাকা হয়ে যাওয়ার ঘটনা। কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত বিলের বাইরে 1 টাকাও অতিরিক্ত কেটে রাখার সুযোগ নেই। অনেকটাই সমাধান হয়েছে ভুতুরে বিলেরও। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। রাজধানীর মুগদাপাড়া এলাকার এই গলির প্রত্যেক ভবনে গেল ফেব্রুয়ারিতে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসিয়েছে বিতরণ কোম্পানিগুলো। এরপর থেকেই পরবর্তী 3 মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ গ্রাহকদের। লোনে আছে, এগুলো এই হিসাব মনে করা যায়, কিন্তু আমি তো মুগদা, মালিবাগ, খিলগাঁও, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার স্থানীয়রা বলছেন, পোস্টপেইড মিটারে যেখানে 1 মাসে বিল আসতো 1000 টাকার নিচে, সেখানে প্রিপেইড মিটার বসানোর পর 1000 টাকা রিচার্জ করলে ফুরিয়ে যাচ্ছে 1 সপ্তাহেই। ভুতুড়ে বিলের অভিযোগ করছেন অনেক পোস্টপেইড গ্রাহকও। আমার ভাড়াটিয়া যারা থাকতো তাদের আসতো কারো 400, কারো 300, কারো 600, এখন তাদের তার ডবলের চেয়েও বেশি আসে। ফেব্রুয়ারি থেকে মার্চে প্রায় 3000-এর উপরে বেশি আসছে। 1200-র উপরে যায় নাই, আর এখন প্রতি মাসে 2500 যাইছে। 1000 টাকা ভরলে মিটার চার্জ নিয়ে যায় 700-800 টাকা আসে। কাটতে দেখা যায় যে 500 ঢুকাইছে 250 টাকা আছে। সবশেষ গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিদ্যুৎ বিলের সমন্বয় করে সরকার। সরকারের সে হিসেব অনুযায়ী এবার আমরা একটি আবাসিক মিটারের অঙ্ক মেলাবো, যেখানে দেখব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের খাতায় কিভাবে ধাপে ধাপে বাড়ছে বিদ্যুৎ বিল। একজন গ্রাহক 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে তার বিল আসবে 394 টাকা, আর 1000 ইউনিট ব্যবহার করলে ধাপে ধাপে বেড়ে তার বিল দাঁড়াবে 12,660 টাকা। এর মধ্যে প্রথম 75 ইউনিট 394 টাকা, পরবর্তী 125 ইউনিট 900 টাকা, তৃতীয় ধাপের 100 ইউনিট 759 টাকা, চতুর্থ ধাপের 100 ইউনিট 802 টাকা, পঞ্চম ধাপের 200 ইউনিট 2534 টাকা, আর 600 ইউনিট থেকে পরবর্তী প্রতি ইউনিটের জন্য গুনতে হবে 14 টাকা 61 পয়সা। অর্থাৎ 5 টাকা 26 পয়সার ইউনিট বেড়ে হবে 14.5 টাকা। সেই সঙ্গে ধাপে ধাপে বড় হবে বিদ্যুৎ বিলের অঙ্কও। 11,233 টাকার বিলের সঙ্গে যোগ হবে 210 টাকার ডিমান্ড চার্জ, 40 টাকা মিটার ভাড়া, 5% ভ্যাট, বিলম্ব হলে মোট বিলের আরও 5%। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এই হিসেবের বাইরে 1 টাকাও বাড়তি নেওয়ার সুযোগ নেই তাদের। মিটারের ডিমান্ড চার্জ একটা বাড়ায়, আর এটা মাসে একবারই কেটে নেয়। মন্ত্রণালয়তে এটা কমিটিও করা আছে, ওনারা ওই যে প্রতি মাসে মিটিং করে প্রত্যেক সংস্থার সাথে যে কারো অস্বাভাবিক বিল আছে কিনা। আর ভুতুরে বিলটা আসলে আমাদের যে সফটওয়্যার আছে এটা খুব কম। তবে প্রিপেইডে যে টাকা কেটে রাখা হচ্ছে পোস্টপেইড বিলের মতোই তার পূর্ণাঙ্গ হিসেব চান গ্রাহকরা। আপত্তি ডিমান্ড চার্জেও। আমরা যদি মিটার কিনে আনি তা আমাদের মিটারের বিল নেব কেন? প্রথম ঢুকাচ্ছি 1200 টাকা, ঢুকানোর পর 200-300 টাকা কেটে ফেলছে অটোমেটিক। এরপর আবার ঢুকাইছি 1200, আবার এই সেম কাহিনী। ওটা আবার 11 রে
আর ডেস্কো বলছে ভুতুড়ে বিল তো হচ্ছেই না, বরং চাইলে ওয়েবসাইটে আইডি খুলে বিস্তারিত তথ্য জানতে পারবেন গ্রাহকরা। মোবাইল অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন, এটাতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তাহলে আপনার প্রতিদিনের ব্যবহার, প্রতি মাসের ব্যবহার, পিছনের 12 মাসের ব্যবহার আপনি দেখতে পারবেন। এ তো গেল বিদ্যুৎ বিলের গাণিতিক হিসাব। তবে রাঙামাটির শাবানা বেগমের 1100 টাকার বিদ্যুৎ বিল বেড়ে যে 64,000 টাকা হয়ে গেল, তার উত্তর মিলবে কোথায়? মে মাসের আগের মাসে আসছে 1111 টাকা, এর পরে মাসে আসছে 919 টাকা। ডিজিটাল মিটার 8 কার্ড মিটার দেওয়ার পরে আসছে 64,335 টাকা। আমি কিভাবে এত বিল হইল? যদিও কর্তৃপক্ষ বলছে প্রিপেইড মিটার বসানোর পর পেছনের বকেয়া বিল মিলে বড় হয়েছে অঙ্ক। এটা আসলে নতুন করে বিল চাপিয়ে দেওয়া না, যে রিডিংটাকে কম হয়েছে, যে রিডিংটা মিটারে রয়ে গেছে, ঠিক সেম রিডিংটাই মানে এটা তো কম্পিউটার সেন্টার থেকে বিল হয়, সেই বিলটা হয়েছে আর কি। এমন ব্যাখ্যা দিয়ে যখন দায় সারেন কর্তৃপক্ষ, তখন বেশিরভাগ সময়ই সুরাহা হয় না অভিযোগের। আর তাতেই কি বছরের পর বছর চলতে থাকে ভুতুড়ে বিলের আলোচনা? সেই নিষ্পত্তি যদি ভোক্তাকে যদি সন্তুষ্ট না করতে পারে, তাহলে অভিযোগ নিষ্পত্তি হয়েছে এটা বলা যায় না। আমি চার্জ আগে আপনাকে দিয়ে রাখলাম, তারপরে আমি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবো তার বিল দেবো। তা আপনি সেই পরিমাণ বিদ্যুৎ তার থেকে আমাকে যদি লোডশেডিং এর আওতায় রাখেন, তাহলে আপনার ডিমান্ড চার্জ আমার কাছ থেকে নেওয়া যৌক্তিক নয়। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন এ নিয়ে গাফলতি হলে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকরা সঠিক প্রক্রিয়ায় অভিযোগ জানালেও এখনো খোলা আছে সে পথ। 4 কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মান্য হবে, আর এটাকে তো বড় করে দেখা যায় না, ঠিক না? বাট ওই কমপ্লেনগুলি তো নিয়ে আসতে হবে আমাদের। এই কমপ্লেনগুলো নিয়ে আমরা সলভ করার চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে। অনেকে স্টাফে বদলি করছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের বেশি। আর তীব্র গরমে এবার সর্বোচ্চ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট। এর পরেও লোডশেডিং করতে হয়েছে 2,000 মেগাওয়াটের বেশি। মাঝার মাহবুব, এখন, ঢাকা। বিদ্যুতের প্রিপেড মিটার যেন ভোগান্তির এক যন্ত্র। ডিমান্ড চার্জের নামে টাকা আদায়, বাড়তি মিটার ভাড়া, সাথে যোগ হয়েছে 180 ডিজিটের পিন নম্বর ডায়ালের ভোগান্তি। সব মিলে চট্টগ্রামে 9 লাখ গ্রাহকের কাছে এখন গলার কাটা এই প্রিপেড মিটার। বিশেষ করে গ্রামাঞ্চলে অশিক্ষিত এবং বয়োবৃদ্ধ গ্রাহকরা রিচার্জ করতে গিয়ে পড়ছেন বিপাকে। কাজী মাহফুজের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রাম অঞ্চলে প্রিপেড বিদ্যুৎ মিটারের গ্রাহক প্রায় 9 লাখ। তাদেরই একজন নগরীর রাহাত্তারপুলের ওষুধ ফার্মেসির মালিক রাশেদ। জানান 5 বছর আগে দোকানে বিদ্যুতের প্রিপেড মিটার লাগান তিনি। এরপর থেকে আছেন নানা রকম বাড়তি বিলের বিড়ম্বনায়। প্রতি মাসে বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ, মিটার ভাড়া যোগ হয়ে বিলের বোঝা চাপে ক্ষুদ্র এ দোকানির ঘাড়ে। তার মতো একই অবস্থা অনেকের। প্রিপেড মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে 1,500 টাকা লাগে। জাস্ট একটা ফ্যান, 2টা লাইট, 1,000 টাকা ঢুকাইলে অনেক সময় এটা কাজ হয় না। ওগুলো প্রায় আমাদের অনেক ক্ষতি। সেদিন 600 টাকা পড়ছি, 336 টাকা কেটে ফেলছে, 264 টাকা মিটারে পড়ছে। তো এরকম যদি হয় আমাদের অবস্থা কিরকম হবে? আবাসিকে নতুন প্রিপেড মিটার সংযোগ নিতে গুনতে হয় 5,200 টাকা, বাণিজ্যিক পর্যায়ে 24,000। তাদের অভিযোগ, টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতিবার রিচার্জে মিটার ভাড়া কাটা হয়। তাছাড়া ভ্যাট দেওয়ার পরও ডিমান্ড চার্জের যৌক্তিকতা খুঁজে পান না তারা। এমন ভোগান্তির মাঝে বিড়ম্বনা বাড়িয়েছে টাকা রিচার্জে 180 থেকে 240 ডিজিটের নম্বর। বিদ্যুৎ বিভাগে এসব নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। মিটার একে লক হয়ে যায়, লকের জন্য অসুবিধা, মিটার আমাদেরকে ব্যাট কাটতেছে, কিন্তু রিকোয়েস্ট করলে বলতে স্যার চার্জ দিতে হবে 1,000 টাকা 1500 টাকা এর খুঁজে আমাদেরকে নিয়ে ফেলে। এত লম্বা টোকেন আপনাকে একটার পর 20টার আপনি চাপ প্রেস করার পর আবার 20টা প্রেস করেন, তাহলে এখানে যদি আপনি কোনো একটা ডিজিট যদি কোনো ভুল করে থাকেন, আপনাকে আবার শুরু থেকে করতে হবে। এবং আপনি যদি পরপর 3বারের বেশি আপনি ভুলটা করেন, তখন দেখা যায় আপনার মিটারটা লক হয়ে গেছে। যদি 2 কিলোওয়াটের হয় তাহলে আমার 42 টাকা করে 84 টাকা করে আমার ডিমান্ড চার্জ কাটছে। যেখানে আমি 35 টাকা ডিমান্ড চার্জ দিতাম, সেই ক্ষেত্রে আমার এখন দিতে হচ্ছে 84 টাকা ডিমান্ড চার্জ প্লাস মিটার রেন্ট আমার সাথে যুক্ত করে দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এই মিটার রেন্ট আমরা কত বছর দেব? প্রতি মাসে বেশি টাকা কাটে, আর অনেক সময় মিটারটা লক হয়ে যায়। ওদেরকে ফোন করলে ওরা আসে না। 300 টাকা ঢুকাইছিস তো 180 টাকা 135 টাকা হারিয়ে ফেললি।
এখন আর বিল করলে খুলনা ফের। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন চট্টগ্রাম শহরে প্রিপেড মিটার ব্যবহারকারীদের ভোগান্তির চিত্র। এবার আপনাদের নিয়ে যাব চট্টগ্রাম শহরের বাইরে, অর্থাৎ এই শহর থেকে 21 কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। জানাবো সেখানকার মানুষের প্রিপেড মিটার ব্যবহারের ভোগান্তির চিত্র। চট্টগ্রাম শহরের বাইরে হাটহাজারীর গ্রাম ফতেপুর। এখনও শহরের মতো শিক্ষিত বা সচেতন নন গ্রামের গ্রাহকরা। অনেকে আছেন বয়োবৃদ্ধ, যাদের নেই ডিজিটাল জ্ঞান। তাদের অভিযোগ, মিটারে অনেক ডিজিট ইনপুট দিতে হয়, এতে বিপত্তি বাঁধিয়ে ফেলেন। এরপর 3 বার ভুল করলে মিটার লক হয়ে যায়। বিদ্যুৎ অফিসের লোক এসে ঠিক করে দিতে লেগে যায় 1 থেকে 2 দিন। তার জন্যও দিতে হয় সার্ভিস চার্জ। প্রিপেড মিটার তাদের কাছে ভোগান্তির যন্ত্র। তারা নজর দিলে হাফারা নাই দি বিষয় লিবে তারা যেখন কে বরিতে পারি ইবা মোবাইলত বরিয়া নিলেও আর তো বুলজার বরি না পারি। এবার আর 1,500 টাকা মানে লস কেজি। আমরা যখন মান্থলি বিল দিতাম তখন মনে করেন আমাদের প্রতি মাসে মাসে বিল দিয়ে দিলে আমাদের কোনো ঝামেলা ছিল না। এখন বর্তমান সময়ে হয়েছে কি, এটা মনে করেন কার্ড মিটারের টাকা দিয়ে চলে যায়, মনে করেন রাতে চলে গেছে, হঠাৎ আমরা টাকা ঢোকাতে পারতেছি না। এরপর আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ে যাই। প্রতি কিলোয়ে 42 টাকা করে কাটে, এটা তো 2 কিলো 84 টাকা। এবার তো নিচ্ছে ওগুলা। তারপর আমি তো আগের মিটারটা কিনছি, বলছিল মানে ফ্রি দিবে, এখন এটা ফ্রি পাই নাই আমি। ডিমান্ড চার্জ বলতে একটা জিনিস আসলে অনেক টাকা কেটে নিচ্ছে। এই যে আমি যদি 500 ঢুকাই তাহলে সেটা হয়ে যাচ্ছে 400। তো সেটা কেন হচ্ছে আসলে আমরা এটার সদুত্তর আসলে তারা দেয় না। গ্রাহকদের এত সব ভোগান্তি আর অভিযোগকে প্রিপেড মিটার সম্পর্কে সঠিক ধারণার অভাব বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। আগের ভুতুড়ে বিলিং সিস্টেম থেকে এটি অনেক বেশি গ্রাহক বান্ধব। বর্তমানে নতুন স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। এই মিটারে আগের মতো 200 ডিজিট ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না জানান তারা। ডিমান্ড চার্জটা উনি যত কিলোওয়াট লোড স্যাংশন করিয়েছেন ওইটা যে মাসের শেষে বিল আসতো এটা আগেই কেটে নেওয়া হয়। প্রথম যখন মাসে 2000 টাকা ঢুকেছে, এইটা দিয়ে যদি তার 15 দিন যায়, মাসের 15 তারিখের পরে 2000 টাকা ঢুকাইলে আর 15 দিন যাচ্ছে না, কারণ উনি বেশি বিদ্যুৎ ব্যবহার করার কারণে হায়ার স্ল্যাবে ওনার বিল কাটতেছে। 1 টাকাও ওনার কাছ থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিদ্যুতের মোট গ্রাহক 16,28,000। বর্তমানে 60% গ্রাহক এসেছে প্রিপেড মিটারের আওতায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে 1 জন শিক্ষকের কথা বলা হলেও 6 বছর আগেই সে লক্ষ্য অর্জন করল সরকার। এখন গড়ে 29 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 1 জন। এখন টেলিভিশনের হাতে এসেছে এমন তথ্য। তবে এটি গড় হিসেব হলেও এখনও অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষকের সংখ্যা আরও বাড়াতে হবে। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2010 সালেও সরকারি প্রাথমিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র 1 জন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে 1 জন করে শিক্ষকের কথা বলা হয়েছে। এই অবস্থায় গত বছরই 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এবছর জুনের মধ্যেই। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশে এখন সরকারি প্রাথমিকে 29 শিক্ষার্থীর বিপরীতে 1 জন শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের সচিব বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় এটি সরকারের অনেক বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের ভিতরে এটা পাবলিশ করব। এটা আমাদের ন্যাশনাল ডকুমেন্ট, আমাদের ফাইন্ডিংস এসেছে। আমরা অলরেডি 2023 সনের 31শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী আমরা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগে যে বেগ পেতে হতো, শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক ব্যবধান কমে আসায় তা এখন অনেক বিদ্যালয়েই স্বাভাবিক হয়ে আসছে। সংকটকালীন সময়ে আমরা শ্রেণী পাঠদানে একটু সমস্যায় পড়েছিলাম। আমাদের বিল্ডিং আসছে, বিল্ডিংয়ের সাথে সাথেই 2টা করে টিচার পাইছি, বেঞ্চ পেয়েছি, এখন আর পাঠদানে কোনো ব্যাঘাত হয় না। তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়ে। এই যেমন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 1 জন। এতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের।
এই শিক্ষক স্বল্পতার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের আমাদের বাধার সম্মুখীন হতে হয় এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে। বিশ্বের অনেক উন্নত দেশেই 10 থেকে 15 শিক্ষার্থীর জন্য বরাদ্দ একজন শিক্ষক। শিক্ষাবিদরা বলছেন 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে তা যথাযথ বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া দরকার। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে একজন বা এরকম আমাদেরকে যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। আমাদের রেশিও হয়েছে, কিন্তু শিক্ষক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি সেই জায়গাটাকে ঠিক করলে আমরা এই অ্যাচিভমেন্টের যে ফলাফল সেটি ঘরে তুলতে পারবো, শিক্ষার্থীরা লাভবান হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6,000 শিক্ষক অবসরে যান। শূন্য পদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এতে শিশুদের ভিত যেমন মজবুত হবে, তেমনি বাড়বে শিক্ষার গুণগত মানও। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কোথাও নেই গভীরতা, কোথাও আবার নিয়ম না মেনে চলছে মাছ শিকার, কোনোটি আবার ভরে গেছে কচুরিপানায়। এমনই অবস্থা নাটোরের বিভিন্ন মৎস্য অভয়াশ্রমের। প্রধান নদীগুলোর পানি কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে মা মাছ। অভয়াশ্রমগুলোর এমন সংকটময় অবস্থায় আগামী বর্ষায় মাছের উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান জেলেরা। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেশীয় মাছের বংশ বিস্তারে নদীর নির্দিষ্ট জায়গায় কচুরিপানা ও বাঁশ দিয়ে ঘিরে রেখে তৈরি করা হয় মাছের জন্য নিরাপদ অভয় আশ্রম। শুষ্ক মৌসুমে 3 থেকে 4 মাস সেখানে অবস্থান করে মা মাছ। আর বর্ষায় নতুন পানিতে ডিম ছাড়াই নদী খালে বিলে ছড়িয়ে পড়ে দেশীয় প্রজাতির নানা জাতের মাছ। নদীর স্বল্প পানিতে চিতল মাছের এমন লাফালাফি জানান দিচ্ছে এখনও হারিয়ে যায়নি স্বাদু পানির এই মাছ। বিভিন্ন মা মাছের অস্তিত্ব জানান দিচ্ছে ললডাঙ্গা উপজেলার বান্নই নদীর নাতুরঘাটের অভয়াশ্রমে। শুষ্ক মৌসুমে যখন চারিদিকে পানি কমতে থাকে তখন মা মাছগুলো আশ্রয় নেয় এসব অভয়াশ্রমে। তবে টানা তাপ প্রবাহের কারণে নদীর পানি কমে আসায় হুমকির মুখে পড়েছে অভয় আশ্রমের মাছ। গভীরতা না থাকায় ডিম ছাড়তে পারছে না মা মাছগুলো। গত বছর পানি কমার কারণে অভয় আশ্রমের মাছ মারা যাওয়ায় এবারও শঙ্কায় স্থানীয়রা। নদীর তো পানি নাই, পানি না থাকলে তো আসলে ঝুঁকিপূর্ণ। গতবার বেশ কিছু মাছ মারা গেছে এবং এবছর পানি যে পরিমাণ খোঁড়ার কারণে কমতেছে, এরভাবে যদি কমতে থাকে তাহলে বেশ কিছু মাছ মারা যেতে পারে। গভীর হলে তো মাছ ভালোই থাকবে বাহু, গভীর না হলে শুকা গেছে চারদিকে এইটুকাই পানি, মাছের দেখেন না কি অবস্থা। প্রতি বছর নাটোর জেলায় মাছ উৎপাদন হয় প্রায় 80,000 টন। এর মধ্যে চলন বিল সহ বিভিন্ন নদ নদী থেকে যোগান আসে প্রায় 20,000 টন। আর স্বাদু প্রাণীর মাছ উৎপাদনে বড় আধার সৃষ্টি করে এসব অভয়াশ্রম। তবে জেলার বেশিরভাগ অভয় আশ্রম অরক্ষিত থাকায় নিষিদ্ধ জেনেও মাছ শিকার করছেন অনেকেই। কোনোটি আবার ভরে গেছে কচুরিপানায়। রাতের আধারেও শিকার করা হচ্ছে মা মাছ। এতে করে আগামী বর্ষায় দেশি মাছের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এখানে অনেক ধরনের মাছ আসলে সংরক্ষণ করা আছে, যখন নদীতে পানি হবে তখন এই মাছগুলো পুরো নদী ছড়ায় যাবে আর কি। এখানে খনন করলে আরও বেশি মাছ থাকবে। এখানে এবার একটু খরা বেশি, যার কারণে পানি অনেকটাই কমে গেছে, দেখা যাচ্ছে মাছ লাফালাফি করতেছে। অতিরিক্ত কচু আটকে গেছে, দক্ষিণ সাইডে একটু ফাঁকা আছে, সেখানে যে সন্ধ্যা আর কি বিকালে একটু মাছ জাগে, তাছাড়া জাগে না। নাটোর জেলায় একসময় স্বাদুপানি মাছের বংশ বিস্তারে মোট অভয় আশ্রম ছিল 40টি, কিন্তু সঠিক তদারকির অভাবে নষ্ট হয়েছে অর্ধেকেরও বেশি। বর্তমানে 19টি অভয়াশ্রম থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণে রয়েছে খুব স্বল্প বরাদ্দ। চলতি অর্থ বছরে 4টি অভয়াশ্রম সংস্কারে বরাদ্দ মিলেছে মাত্র 30,000 করে টাকা। আরও বরাদ্দ পেলে খনন সহ অভয়াশ্রম রক্ষার আশ্বাস মৎস্য বিভাগের। আমাদের প্রস্তাব আছে বেশ কিছু আপনার অভয়াশ্রম আমরা নতুন করে যাতে খনন করতে পারি, সেখানে যাতে আমরা বড় ধরনের আপনার রক্ষণাবেক্ষণের কাজটা করতে পারি। এটা একটা প্রকল্প আপনার পরিকল্পনাধীন আছে। এটা যখন আপনার আসবে তখন আমরা হয়তো এটা ব্যাপক আকারে করতে সক্ষম হব।
নদী পাড়ের মানুষরা বলছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নদীর পানি সবচেয়ে কমে যায়, এতে করে অবৈধ শ্রমের মাছগুলো হুমকির মুখে পড়ে। এসব অবৈধ শ্রমের মাছ রক্ষার পাশাপাশি খনন করা হলে বিস্তার ঘটবে দেশীয় মাছের, সে সাথে ফিরবে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছ। মাহবুব হোসেন, এখন, নাটোর। এবারে জানাবো বাজার দরের খবর। গেল কয়েকদিন রাজশাহীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ ভালো থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর উল্টো চিত্র নওগাঁর বাজারগুলোতে, সেখানে প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে 5 টাকার। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 50 টাকা। এসব বিষয়ে বিস্তারিত জানবো। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার এবং নওগাঁ থেকে আব্বাস আলী। মাসুমা, জানাবেন সবজির বাজার যেই দর, সেক্ষেত্রে কৃষকরা বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে কিনা এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আমরা কিন্তু আছি এই মুহূর্তে রাজশাহীর একটি অত্যন্ত বড় একটি পাইকারি সবজির বাজার, খড়খড়ি বাজারে। এখানে কিন্তু আসলে সব ধরনের গ্রীষ্মকালীন সবজিরই কিন্তু সরবরাহ পর্যাপ্ত রয়েছেন। যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলেছেন। আজকে বাজার ঘুরে দেখেছি সবগুলো দোকানে আসলে বলা যায় সব ধরনের সবজি কিন্তু উঠেছে। এবং আমি যদি একটু বলি যে এই পবা উপজেলার মধ্যে কিন্তু পড়ে এই খড়খড়ি বাজারটি, এবং এটি কিন্তু অন্যতম একটি বড় পাইকারি বাজার হওয়ার কারণে এখানে কিন্তু এই উপজেলাতে সবচেয়ে বেশি কিন্তু রাজশাহীর যে সবজি সেটি কিন্তু উৎপাদন হয়। এবং এই উৎপাদিত সবজিগুলো চাষিরা কিন্তু সরাসরি আসলে ভ্যানে করে এখানে নিয়ে এসে কিন্তু খুব ভোর থেকেই কিন্তু আসতে শুরু করে বাজারে এবং এখানে বিক্রি হয়। সে কারণে স্থানীয় মানুষ এবং স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এই সবজিগুলো যায়, পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও যায়। তবে গত কিছুদিন কিন্তু রাজশাহীতে টানা আসলে 10 দিনের মতো তাপমাত্রা কমার কারণে, বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়া শীতল কারণে কিন্তু তারা যেটি বলছেন যে মাঝখানে যে সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল সেটি কিন্তু আসলে তারা পুষিয়ে নিয়েছেন। অর্থাৎ সবজির উৎপাদন কিন্তু বর্তমান সময়ে তারা ভালো পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটি গাছেই কিন্তু সবজির ফলন ভালো। এই কারণে বাজারেও কিন্তু তার প্রভাব পড়াতে সবজির দাম কমেছে, সেটি কিন্তু সবজি চাষিরা বলছেন এবং ব্যবসায়ীরা বলছেন। সেক্ষেত্রে আজকে আমরা যেটি দেখেছি বাজারে কিন্তু যে ক্রেতা বা পাইকারদের আনাগোনা বেশ খানিকটা কম। আজকেও কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া, অর্থাৎ যে কোনো সময় হয়তো রাজশাহীতে আবারও বৃষ্টি নামতে পারে। এতে করে আসলে আবারও পুনরায় তীব্র তাপপ্রবাহ শুরু হলে হয়তো সবজির বাজারে বেশ খানিকটা আবারও কিন্তু চড়া দাম কিন্তু বাড়তে পারে, অর্থাৎ সবজির দাম কিন্তু বাড়তে পারে, সেটি বলছেন সবজি চাষিরা। একটু বলে রাখি, আজকে বাজার ঘুরে বিভিন্ন ধরনের সবজি দেখেছি। সেই সবজির দামগুলো আজকে ঝিঙে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, চাল কুমড়া বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা পিস, এছাড়া শশা বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বরবটি বিক্রি হচ্ছে 24 টাকা কেজি দরে, এছাড়া পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস আকারে। এবং কাঁচামরিচের দাম কিন্তু খানিকটা বাড়তি। গেল সপ্তাহেও কাঁচামরিচ কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই বাজারটিতে। আজকে আমরা বাজার ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীরা বলছেন কাঁচামরিচের যে উৎপাদন সেটি খানিকটা কমে যাওয়াতে আসলে বাজারে সরবরাহ কম থাকায় কাঁচামরিচের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ আজকে কিন্তু বাজারে 10 টাকা বেড়ে 110 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া ঢেঁড়স কিন্তু দাম আরও কমে এসেছে। গেল সপ্তাহে যেটি ছিল 30 টাকার মতো, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি 14 থেকে 15 টাকার মধ্যে আসলে কেজি দরে বিক্রি হতে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে রকম ভেদে 32 টাকা কেজি দরে, করল্লা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পাশাপাশি আলু যেটি সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। আসলে যদি বলি যে সব ধরনের সবজির দামই কিন্তু আসলে আজকে রাজশাহী বাজারে আমরা দেখছি সহনীয় পর্যায়ে রয়েছে, ক্রেতারাও বেশ সন্তুষ্ট। তবে পাশাপাশি চাষি যারা রয়েছেন তারা বলছেন যে এভাবে আসলে সবজির দাম যেহেতু কমেছে, এখন উৎপাদন ভালো হওয়ার কারণেই মূলত কমেছে। তবে যদি আবারও আসলে যেহেতু বরেন্দ্র অঞ্চল রাজশাহী, এখানে যদি আবারও তাপমাত্রা বাড়ে, অর্থাৎ রোদের প্রখর যদি রোদ শুরু হয়, সেক্ষেত্রে হয়তো সবজির উৎপাদনে তাদের আবারও খানিকটা প্রভাব পড়ার কারণে বাজারেও সেই প্রভাবটা লক্ষ্য করা যেতে পারে। এই ছিল আমার কাছে উজ্জ্বল এখনকার মতো সর্বশেষ। রাজশাহী থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন মাসুমা আক্তার। এবং নওগাঁর বাজারের পরিস্থিতি জানবো আব্বাস আলীর কাছ থেকে। আব্বাস, সবজির সরবরাহর ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা, দাম যেহেতু বেড়েছে সেক্ষেত্রে কৃষকরা কি ন্যায্য দাম পাচ্ছে? উজ্জ্বল, গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন যেমন কমেছে তেমনি আসলে সবজির সরবরাহ আসলে কমেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়। গত এক সপ্তাহের ব্যবধানে আসলে কাঁচা মরিচ 50 টাকা বেড়ে এখানে বিক্রি হচ্ছে
130 টাকা কেজি, সজিনা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। তবে গত কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। যেমন কাকুল যদি বলি যে নতুন এসেছে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো, কচুরলতি 50 টাকা কেজি, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা 28 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে লাল মূলা বাজারে এসেছে এটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। বেগুনও ঠিক একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক, সবুজ শাক এবং পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। আলু বেশ মাসকান থেকে একই দামে বিক্রি হচ্ছে, স্থিতিশীল হয়েছে, বিক্রি হচ্ছে প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি। বরবটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। তবে লাউ এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে বিক্রি হচ্ছে, প্রতি পিস 20 টাকা কেজি। এবং ডাটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস। যেহেতু গ্রীষ্মকালীন সময় চলছে এবং প্রচণ্ড খরার কারণে আসলে এই সবজি ক্ষেত বাঁচাতে সপ্তাহে কয়েকদিন পানি দিতে হচ্ছে, কিছু ক্ষেত নষ্ট হচ্ছে। কৃষকরা বলছে যে যেহেতু তাদের সবজি ক্ষেতে প্রচুর পানি দিতে হচ্ছে, তারপরও আসলে বাঁচানো সম্ভব হচ্ছে না। এই কারণে আসলে সবজির উৎপাদন যেমন কমেছে তেমনি বাজারে সরবরাহ কমছে। তারা বলছেন যেহেতু উৎপাদন কিছুটা কম রয়েছে, দাম কিছুটা তারা পাচ্ছে, এতে তাদের কিছুটা স্বস্তি রয়েছে। তবে দাম আরেকটু বেশি পালে তাদের কিছুটা সুবিধা হতো, যেহেতু সবজির বাজার আসলে ঊর্ধ্বগতি। তবে এই ঊর্ধ্বগতির কারণে আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের মাঝে কিছুটা অস্বস্তি রয়েছে। আর এই বাজার থেকে যেহেতু পাশে একটি খুচরা বাজার রয়েছে, এই খুচরা বাজারের ব্যবসায়ী হচ্ছে মূল ক্রেতা। তারা এখান থেকে আসলে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে তারা প্রতি কেজিতে আসলে 10 থেকে 20 টাকা লাভে তারা বিক্রি করে থাকে। আর এই বাজারটি মূলত সকাল থেকে শুরু হয়ে চলে বেলা 11টা, 11:30 পর্যন্ত। একজন ক্রেতা আসলে সর্বনিম্ন এখানে 5 কেজি কিনতে হবে, কিন্তু আসলে যারা 5 কেজি কিনতে পারে না সেক্ষেত্রে তাদেরকে বাধ্য হয়ে এই খুচরা বাজারে বেশি দাম দিয়ে তাদেরকে এই সবজি কিনতে হচ্ছে। আর এই সবজির বাজারে স্বস্তি ফিরতে আগামী আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি বৃষ্টি হয় সবজি খেতে পানি হবে এবং ভালো সবজির উৎপাদন হবে, এমনটাই জানা গেছে। সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাজশাহী এবং নওগাঁ থেকে সবজি বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এক দশকে নরসিংদীতে পার্লারের সংখ্যা বেড়েছে 5 গুণ। এর মধ্য দিয়ে কর্মসংস্থান হয়েছে জেলার অন্তত 5,000 নারীর। একই সময়ে জেলায় তৈরি হয়েছে কয়েক হাজার দক্ষ নারী উদ্যোক্তা। এসব পার্লারে মাসে লেনদেন হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। জেলার নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। কাউসার আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। ত্বকের যত্ন নিয়ে সচেতন প্রায় সব নারী, আর তাই দিন দিন বাড়ছে নানা ধরনের প্রসাধনীর ব্যবহার, বাড়ছে সৌন্দর্য চর্চা। চাহিদার সাথে পাল্লা দিয়ে নরসিংদীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য বিউটি পার্লার। গত 10 বছর আগে নরসিংদী জেলায় বিউটি পার্লারের সংখ্যা ছিল প্রায় 200। বর্তমানে 5 গুণ বেড়ে তা দাঁড়িয়েছে 1000-এর বেশি। সে সাথে বেড়েছে কর্মসংস্থান, বেড়েছে বিনিয়োগ। এসব পার্লারের বিনিয়োগ 50,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। আর এসব পার্লারে কর্মসংস্থান হয়েছে প্রায় 5,000 নারীর। এর মধ্য দিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। কাজ শিখে কেউ কেউ হয়ে উঠছেন নতুন উদ্যোক্তা। তখন মাত্র নরসিংদীতে হাতে গোনা 3-4টা ছিল, এখন অসংখ্য পার্লার। এত সহজেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে নারীরা উন্নতির দিকে যাচ্ছে, নিজেরা স্বাবলম্বী হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা আছে এরকম ভালো ভালো ফ্যামিলির মেয়েরা আমরা পার্লারের সেক্টরে আমরা আসছি, কাজ করতেছি। নিজেকে নিজে অনেকটা স্বাবলম্বী মনে হয় যে আমি নিজেও সেবা পাই, অন্যদেরকেও সেবা দিই। আমাদের এই কাজের উপরে আমরা নিজেরা চলতে পারি, বা যে স্যালারি দেয় স্যালারি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সব কাজই করতে পারি। নরসিংদীর বেকার নারীদের স্বাবলম্বী করে তুলতে 3 মাসের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার। এখানে তো আমরা বিনামূল্যে মেয়েদেরকে একদম 3 মাসের ট্রেনিং করানো হয়। আমাদের মূল কাজই হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। আমাদের এখান থেকে প্রতি বছর 4টা করে বেস বের হয়। সেবা নিতে আসা নারীরা জানান, আগে এলাকায় ভালো পার্লার না থাকায় অন্যান্য জেলায় যেতে হতো তাদের। তবে এখন নরসিংদীতে মানসম্মত পার্লার থাকায় কমেছে তাদের ভোগান্তি। যাচাই বাছাই করে এলাকাতেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত সেবা।
আমাদের নরসিংদীতে তো আগে পার্লারের সংখ্যা খুবই সীমিত ছিল, এখন 5 গুণ বেড়ে প্রায় 1000-এর উপরে হয়ে গেছে, যেটার জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। আগে তো ঢাকায় যাওয়া হইতো কাজ সার্ভিস নেওয়ার জন্য, এখন আবাসিক এলাকার নরসিংদীতে এখন ভালো অনেক পার্লার হয়েছে। জেলার হাজারেরও বেশি পার্লারে মাসে লেনদেন হয় অন্তত 1.5 কোটি টাকা, বছরে যা দাঁড়ায় 20 কোটির কাছাকাছি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কম খরচে অধিক লাভ হওয়ায় ভুট্টা চাষে টাঙ্গাইলের কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন। ফলন ভালো হয়, প্রতি বছরই বাড়ছে চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। তবে কৃষকদের দাবি, সারসহ কৃষি উপকরণের দাম কমানো গেলে লাভের পরিমাণ আরও বাড়বে। শোভন দাসের তোলা ছবিতে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের কালিহাতির বেরিপোটল গ্রামের কৃষক মোন্নাফ মিয়া আগে জমিতে ক্ষতিকর তামাক চাষ করলেও বেশ কয়েক বছর ধরেই আবাদ করছেন ভুট্টা। চলতি মৌসুমেও চাষ করেছেন প্রায় 11 বিঘা জমি। সব মিলিয়ে খরচ 1,30,000 টাকা, যেখান থেকে প্রায় 4.5 লাখ টাকার ভুট্টা বিক্রির আশা করছেন তিনি। তামাকে ক্ষতিকর বর্জন করছি আমরা, এখন যে তামাকে করবো না, এই জন্য 2-3 বছর ধরে ভুট্টা চাষ করতেছি। আল্লাহ পাক এবার যথেষ্ট ভালো ভুট্টার ফলন দিছে। খরচ ও রোগবালাই কম হওয়ায় টাঙ্গাইলের চরাঞ্চল ও পাহাড়ি টিলায় ক্ষতিকর তামাক বা অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষের পরিধি বাড়ছে। কৃষি অফিসের তথ্য মতে 2018-19 অর্থবছরে 4056 হেক্টর জমি থেকে 35,480 টন ভুট্টা উৎপাদন হয়। এরপর প্রতি বছরই ধারাবাহিকভাবেই বেড়েছে উৎপাদন। বর্তমানে কৃষকরা প্রতিমন ভুট্টা বিক্রি করছেন 1100 থেকে 1300 টাকায়। তারা বলছেন, এতে লাভের মুখ দেখলেও সারসহ কৃষি উপকরণের দাম কমানো গেলে লাভের পরিমাণ আরও বাড়ত। এজন্য কৃষি বিভাগের সহযোগিতাও চান তারা। তবে কৃষি কর্মকর্তা জানান, চাষিদের প্রশিক্ষণ এবং পরামর্শের মাধ্যমে সহায়তা দিচ্ছেন তারা। 1 বিঘায় ধান পাওয়া যায় খুব ভালো হইলে আপনার 20 মন, আর ভুট্টা মনে করেন যে 1 বিঘায় 33-35 মন পাওয়া যায়। যে জমিতে তামাক চাষ হয়েছে ওখানে তামাকের চেয়েও ভুট্টা ভালো হবে। স্বল্প ঋণের সুদে যদি সরকার সহযোগিতা করে তাহলে এখানে তামাক থাকবে না। সারের দাম কমাইলে কালা আমাদের ভালো হয়, বিদেশে রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব। তো আমরা কৃষকদেরকে ভুট্টা চাষের ব্যাপারে উদ্বুদ্ধ করতেছি এবং আমাদের প্রণোদনা কার্যক্রমের আওতায় আমরা কৃষককে ভুট্টা প্রণোদনা দিয়ে থাকি। চর এলাকায় সেখানে ভুট্টা চাষটা বেশি সম্প্রসারিত করতেছি। এই ব্যাপারে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি এবং বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আমরা সহায়তা করতেছি। জেলায় প্রতি বছর ভুট্টা উৎপাদনের পরিমাণ বাড়লেও নেই তা থেকে খাদ্য প্রক্রিয়াজাতকরণের কোনো কারখানা। তাই গোখাদ্য বা ফিড তৈরির কারখানা স্থাপন করলে ভুট্টা চাষ ব্যাপক বাড়ার সঙ্গে তৈরি হবে কর্মসংস্থান। খাবারের জন্য যদি কোনো এই এলাকায় একটা খামার তৈরি করা হয়, সে খামারের জন্য এগুলো ব্যবহার হলে আরও বেশি তারা লাভবান হতে পারবে। চরাঞ্চল ও পাহাড়ি টিলায় চলতি মৌসুমে 7,756 হেক্টরে 70,300 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। দেশে দেশে কঠোর হচ্ছে অভিবাসন নীতি। ইউরোপ আমেরিকা সবখানেই চাপ বাড়ছে অভিবাসীদের উপর। যুদ্ধ, অর্থনৈতিক মন্দায় কঠোর বিভিন্ন দেশের সরকার। এই অবস্থায় আগামী দিনে দক্ষ কর্মীদের নিয়েও বাড়ছে শঙ্কা, বলছেন বিশ্লেষকরা। কানা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি অর্থনীতির অন্যতম বড় নিয়ামক অভিবাসন ইস্যু। উন্নত জীবন, কাজ, অর্থ, আয়, পড়াশোনা সহ নানা কারণে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। হাজার বছর ধরে এই পথে মানুষ হাঁটলেও বিভিন্ন দেশের সরকার কড়াকড়ি আরোপ করেছে নতুন করে। জরিপ বলছে, ইউরোপের প্রতি 10 জনের 7 জনই মনে করেন তাদের দেশ অনেক বেশি সংখ্যক অভিবাসী গ্রহণ করেছে। শাসকরাও এখন আগের তুলনায় কট্টর অবস্থানে। ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানো ইতোমধ্যে শুরু করেছে ঋষি সুনাকের সরকার। যুক্তরাষ্ট্র, কানাডাও নিয়ম নীতি করছে করা। আসন্ন মার্কিন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে সরগরম রাজনীতি। কোভিডের পরবর্তী সময়ে আপনার যে ইকোনমিক যে কনস্ট্রেন্ট চলছে, ইকোনমিক যে স্ট্রাগল চলছে এসব দেশগুলোকে, সেই জায়গায় তাদের একটা বাজেটের একটা কাটছাট করতে হয়েছিল। কারণ যারা
আপনার রেফিউজি হিসাবে আসছে, যারা অ্যাসাইলাম সিকার যারা আসছে, সেই জায়গার ভিতরে তাদের জন্য যে এক্সট্রা যে সোশ্যাল সার্ভিসগুলো প্রোভাইড করার কথা, যে ধরনের বাজেট অ্যালোকেশন করার কথা, সেটাকে তারা সেগুলো প্রোভাইড করতে পারছে না। যার কারণে যারা ফর্মাল প্রসিডিউরে যারা ইমিগ্রেশন হয়ে আসতেছে তাদেরকেও তারা একটু স্লো প্রসেসের দিকে যাচ্ছে, আর যারা রেফিউজি এবং অ্যাসাইলাম সিকার যারা আসছে তাদেরকে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিস থেকে তাদেরকে বঞ্চিত করতেছে, কারণ তারা বাজেটের কাটছাঁট করতে হচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার কোভিডের পরবর্তী যে ইকোনমিক যে স্ট্রাগলগুলো চলছে। মস্কো কিয়েভ যুদ্ধের জেরে ইউক্রেনের সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে ইউরোপ আমেরিকায়। তাই অন্য দেশের অভিবাসী বা শরণার্থীদের নিতে বাড়ছে অনীহা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেও অভিবাসী বা শরণার্থীদের সংখ্যা বাড়ন্ত। রাশিয়া যে যুদ্ধটা করছে তাদের ভয় ঢুকে গিয়েছে, সেই কারণে তারা বাজেটের নিজেদের মিলিটারি এক্সপেন্ডিচার তারা বাড়াচ্ছে, আবার ন্যাটোতে তারা কন্ট্রিবিউট করতেছে মিলিটারি ফোর্স তৈরি করার ক্ষেত্রে, আবার ইউরোপিয়ান ইউনিয়ন তারা বাজেটের কন্ট্রিবিউট করতে হচ্ছে, আবার একই সাথে ইউক্রেনকে তাদের একটা বাজেটের বিশাল একটা অংশ তাদেরকে দিতে হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। এই অবস্থায় দক্ষ কর্মীদের জন্যও বেড়েছে সমস্যা। স্বল্প ও অদক্ষ কর্মীদের অবস্থা আরও বেগতিক বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনৈতিক মন্দায় বিশ্বে কঠিন হচ্ছে অভিবাসন। কানাডার মতো দেশও আজ অভিবাসী নিতে কঠোর করছে নিয়ম নীতি। বাংলাদেশিদের এক্ষেত্রে হতে হবে আরও উদ্যমী এবং দক্ষতা সম্পন্ন বলছেন বিশ্লেষকরা, নয়তো অপেক্ষা করছে সংকট। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইতালি। গত 2 বছর ধরে সেখানে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। এতে লাভবান সেখানকার পর্যটন খাত নির্ভর বাংলাদেশি ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে ব্যবসা ভালো হওয়ার প্রত্যাশা তাদের। ইতালি থেকে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইতালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটির শৈল্পিক স্থাপত্য ও দেশীয় ঐতিহ্য বরাবরই মুগ্ধ করে বিদেশি পর্যটকদের। 2022-23 সালে ইতালি ভ্রমণ ও পর্যটন শিল্প দেশটির জিডিপিতে 190 বিলিয়ন ইউরোর বেশি অবদান রাখে। পরিসংখ্যান বলছে সে সময় ইতালিতে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়ায় 75 মিলিয়ন। প্রত্যাশা করা হচ্ছে 2024 সালে ইতালিতে পর্যটক আসবে এর 15 থেকে 20% বেশি। ইতালিতে পর্যটন ঘিরে ইতিমধ্যেই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় অনেকটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক হওয়ায় অন্যান্য বছরের চেয়ে বেশি লাভের আশা তাদের। সার্বিক যেই আবহাওয়ার যে পরিবর্তন রয়েছে বিশ্বব্যাপী, সেই একটি বিরূপ প্রভাবের কারণে একটু মাঝে মধ্যে মনে হচ্ছে যে ব্যবসার টুরিস্ট কম আসছেন, কারণ তারা তো দেখতে পাচ্ছেন যে ওয়েদারটি কেমন রয়েছে। তবে আমি সার্বিকভাবে বলবো আলহামদুলিল্লাহ ইটালি বা রোমে রোমে যে আমরা রয়েছে, আমাদের হোটেল ব্যবসাটা এই মুহূর্তে আল্লাহর রহমতে খুব ভালো। গত বছরের তুলনায় এই বছর 10 to 20% বেশি টুরিস্ট আসার সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে লাখ লাখ টুরিস্ট রোম শহর সহ অন্য শহরগুলিতে ছড়িয়ে পড়েছে। ওই অনুযায়ী আমাদের ইনকামটা গতবারের তুলনায় বেশি হবে এবং আশা অনুরূপ আমরা এই বছর বেশি রেমিটেন্স প্রেরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইতালি প্রবাসী বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা এবছর বড় লাভের আশার পাশাপাশি 2025 সালে জয়ন্তীকে সামনে রেখে রেকর্ড সংখ্যক পর্যটক আসার সম্ভাবনায় বুক বাঁধছেন তারা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। বেশ কিছু অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নারীদের প্রিমিয়ার লিগের আসর। দেশের নারী ক্রিকেটের একমাত্র ঘরোয়া লিগের প্রাইজ মানি নিয়ে ক্লাব কর্তাদের রয়েছে আক্ষেপ। বাড়তি আয়োজন আরও লিগ আয়োজনের দাবি ক্রিকেটারদের। বিসিবির পরিকল্পনায় আছে এবছর নারীদের বিসিএল আয়োজনের। বাকিটা জানাচ্ছেন তাসওয়ার নাফি। দেশের ক্রিকেটের নারীদের সবচেয়ে বড় ঘরোয়া আসর বলা হয় প্রিমিয়ার লিগ। সারা বছর অনুশীলন করে এই লিগে নিজেদের প্রমাণের সুযোগ পায় মেয়েরা। 10 দলের এই টুর্নামেন্টে এবারে এসেছে নিয়মের পরিবর্তন। পুল প্রথা বাদ দিয়ে দলগুলো সুযোগ পেয়েছে ইচ্ছেমতো ক্রিকেটার দলে ফেরানোর। এতে অবশ্য অর্থের সামর্থ্যের উপর দল গঠনের সুযোগ পেয়েছে ক্লাবগুলো। নারী ক্রিকেটারদের চাওয়া বাড়ানো হোক টুর্নামেন্টের সংখ্যা। এছাড়া বিসিবিকে আর্থিক নিরাপত্তার বিষয়টিও চিন্তা করার কথা বলেন তারা। প্রিমিয়ার লিগে শুধু আমাদের পুরো বছর মিলে 2টা লিগ হয়, যে
ন্যাশনাল লিগ, প্রিমিয়ার লিগ, এরপর যদি আরও আমাদের লিগগুলো বাড়ায় তাহলে আরও মেয়েরা সুযোগ পাবে খেলার। যারা ঘরোয়া ক্রিকেট খেলে তাদের বাজেট একটু কম, ন্যাশনাল টিমের একটু আপ আর কি বেশি। আমরা যদি এখন 1 বছর পর একটা লিগ খেলি সেই ক্ষেত্রে তো আসলে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসা খুব টাফ হয়ে যাবে। ক্লাব কর্মকর্তারা বলছেন টুর্নামেন্টের সংখ্যা বাড়ালে অর্থ আয়ের সুযোগ হবে নারী ক্রিকেটারদের। তবে দল গঠনে যেখানে 30 থেকে 40 লাখ টাকা খরচ করতে হয় সেখানে চ্যাম্পিয়ন প্রাইজ মানি মাত্র 1.5 লাখ টাকা। যারা বিবেচনা খেলে নাই তাদের আসলে আর্থিক নিশ্চয়তাটা, যেহেতু মেয়েরা ক্রিকেট খেলতেছে, তাদের এই আর্থিক ব্যাপারটা বিসিবিকে দেখা উচিত। যে ক্লাবরা আছে এখানে তাদেরকে উচিত যে এই পেমেন্ট সিস্টেমটা যাতে আরো রিচ করা যায়। মেয়েদের ন্যাশনাল টিম বলেন আর সবাই তো এই প্রিমিয়ার ডিভিশনে খেলতেছে, এই জায়গায় প্রাইজ মানির একটা রেঞ্জ বাড়ায় তুললে আমাদের ভবিষ্যতে এইসব জায়গায় পার্টিসিপেট করা এবং টিকে থাকা সহজতর হবে। নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি। নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ সহ টেস্ট মর্যাদা পাবার 3 বছরেও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় নিজেদের প্রস্তুত করতে এবার নারী বিসিএল আয়োজন করবে ক্রিকেট বোর্ড। এখন কিন্তু বেশ অনেকেই আগ্রহ এবং ইন্টারেস্ট দেখতে পাচ্ছি টিম করার ব্যাপারে। এবছর তো অনেকেই এগিয়ে এসেছেন। আমার মনে হয় যে ফিউচারে মেয়েদের ক্রিকেট অনেকে আসবেন। আমরা তো টেস্ট স্ট্যাটাস পেয়েছি, বাট টেস্ট খেলতে হলে আমাদের বিসিএল টুর্নামেন্ট খেলতে হবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। সো এই বছর সেটা করার প্ল্যান আছে। বেশ কিছু প্রতিবন্ধকতা নিয়ে শুরু হয়েছে এবারে নারীদের ডিপিএল এর আসর। তীব্র গরমে পানি সংকট সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেই বিকেএসপির এই মাঠগুলোতে। যদিও সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেলেও ক্লাব কর্মকর্তারা প্রশ্ন তুলছেন কেন লিগ শুরু হওয়ার আগে ব্যবস্থা নেওয়া হয়নি। তবু সবার প্রত্যাশা নারী ক্রিকেটারদের সবচেয়ে বড় এই আয়ের খাতে নজরদারি বাড়াক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাভারের বিকেএসপি থেকে তাসওয়ান নাফি, এখন, ঢাকা। দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেনিসের আয়োজনে কারি কারি টাকা খরচ করে রেফারি আনা হয় বিদেশ থেকে। এবার সেই আক্ষেপ ঘুচিয়েছেন দেশের প্রথম হোয়াইট ব্যাচ পাওয়া টেনিস রেফারি মাশফিয়া আফরিন। তার হাত ধরে সুযোগ হচ্ছে আরও ভালো মানের অফিসিয়াল তৈরির। এতে খরচ কমবে দেশের টেনিস ফেডারেশনের। শরীফ রওশনের প্রতিবেদন। কয়েক বছর আগেও টেনিস হার্ড কোর্টে ব্যাট হাতে জমিয়ে তুলতেন ম্যাচ। জয়ের উল্লাসে মাতাতেন নিজ সমর্থকদের। তবে দু চোখে নতুন স্বপ্ন পূরণে বিভোর মাশফিয়া আফরিন। তাই তো টেনিস খেলোয়াড় থেকে এখন ম্যাচ রেফারি। কয়েকদিন আগে হোয়াইট ব্যাচ প্রাপ্ত হওয়ায় জুনিয়র সহ সিনিয়র পর্যায়েও টুর্নামেন্টের রেফারিংয়ে মাশফিয়াকে সবুজ সংকেত দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। এরপর দেশের মাটিতে প্রথম ম্যাচ সামলেছেন সহকারী রেফারির ভূমিকায়। জানালেন দেশের টেনিস মাঠে রেফারিং করে আর্থিকভাবেও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সিকিউরড একটা ক্যারিয়ার, খুব ফান একটা ক্যারিয়ার অ্যান্ড খুব ফ্লেক্সিবল একটা ক্যারিয়ার। এটা কোনো 9 to 5 জব না। এটা যে উইকে আপনি টুর্নামেন্ট করবেন সেই উইকে আপনার পুরোটা সময় দেওয়া লাগবে। আপনি যদি টুর্নামেন্ট না করেন তাহলে আপনি ফ্রি থাকবেন। সেই দিক থেকে বলতে পারি ফ্লেক্সিবল। আর্থিক যদি সিকিউরিটির কথা চিন্তা করি, ইটস অলসো ওয়ান অফ দি বেস্ট ক্যারিয়ার অপশনস, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ আছে। আর পেমেন্ট অনেক ভালো, বিভিন্ন লেভেলের উপর ভিত্তি করে, বিভিন্ন টুর্নামেন্টের লেভেলের উপর ভিত্তি করে পেমেন্টের ডিফারেন্স আছে। এই পর্যায়ে অনেক আগেই পৌঁছানোর সুযোগ থাকলেও তা কাজে লাগায়নি ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। তবে সবশেষ কমিটির লক্ষ্য ভালো মানের খেলোয়াড় তৈরির পাশাপাশি ম্যাচ অফিশিয়াল শক্তিশালী করতে নজর দেয়া। ভালো লাইন্সম্যান, চেয়ার আম্পায়ার এরা কিন্তু হারিয়ে গেছে। এই সাইডটা আমাদের স্ট্রং করা দরকার। এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, যেমন বল বয় কিন্তু বল কুড়িয়ে প্লেয়ারদেরকে দেয়াটা কিন্তু বল বয়ের কাজ না। আরও অনেক ক্রাইটেরিয়া কিন্তু এখানে আছে। তো বল বয়কে কিন্তু শিখতে হয় যে বল বয়ের কোর্স কিন্তু তাদের আছে। তো এই দিকে যদি আমরা এগোতে পারি তাহলে ভবিষ্যতে এই বড় বড় যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো আমরা হোস্ট করতে পারবো। আপনার যদি 5 দিনের একটা প্রোগ্রাম হয় তাহলে অ্যারাউন্ড $500 থেকে $600 রেমুনারেশন পাওয়া যায়। রেফারি তৈরির সঙ্গে সঙ্গে চেয়ার আম্পায়ারিংয়েও পুরুষের পাশাপাশি আছে দেশের নারীদের ঝোঁক। ফেডারেশনের সুদৃষ্টিতে আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ার তৈরি করাও সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।